তোমাদের লাস্ট আমরা পড়িয়েছি বয়ঃসন্ধি এবং জীবন কুশলতা সম্বন্ধে তোমাদের ক্লাস হয়ে গেছে। এর পরবর্তীকালে আমাদের অ্যানুয়ালটা আমরা শুরু করব। সেক্ষেত্রে আমাদের অ্যানুয়ালের চ্যাপ্টার হচ্ছে অনেকটা বিশাল বড় চ্যাপ্টার। আমরা যদি চ্যাপ্টারটা দেখতে যাই সেক্ষেত্রে বিশাল বড় চ্যাপ্টারটা হচ্ছে জীব বৈচিত্র্য, পরিবেশের সংকট এবং বিপন্ন প্রাণী সংরক্ষণ। এই উপর আমাদের দাঁড়িয়ে থাকবে। দেখো আমাদের পুরোটা যদি সম্পূর্ণভাবে যদি দেখতে যাই তাহলে এর মধ্যে কিন্তু অল্প বিস্তর ভাগ, যে পুরো যে ভাগ তা কিন্তু না, অল্প বিস্তর ভাগ এর মধ্যেও ভাগ পড়বে। তার মধ্যে প্রথম পার্ট হচ্ছে আমাদের বন। আমরা বন সম্বন্ধে পড়ব। এই বনের চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে। এটা বিশাল বড় চ্যাপ্টারই বলতে গেলে, অনেকটাই বড়, এবং এর উপর নির্ভর করে আমাদের অনেকগুলো প্রশ্ন যেমন থাকে তেমন অনেকগুলো প্রশ্ন আমাদের উঠেও আসে। তো চ্যাপ্টারটা আজকে আমরা পড়ব। তো যাই হোক, তোমরা প্রত্যেকে জয়েন করছো, আরও 2 মিনিট মতো প্রত্যেকে আসো, তারপরে আমি আমার ক্লাসটাকে শুরু করে দেবো পুরোপুরি। দেখো বন সম্বন্ধে আমাদের পড়তে হবে। দেখো বন সম্বন্ধে আমাদের পড়ার প্রথমেই বলছে, দেখো বন আমরা যদি দেখতে যাই তো বন বেশিরভাগ কোথায় হয়? পাহাড়ি অঞ্চল বা সমুদ্রের আশেপাশে কিন্তু আমরা বন লক্ষ্য করতে পারি। তো দেখো বন হলো অনেকটা অঞ্চল জুড়ে জন্মানো উদ্ভিদ সমষ্টি, অনেকগুলো উদ্ভিদ সমষ্টি নিয়ে একটা বন তৈরি হয়। তো পৃথিবীর স্থলভাগের 1/3 বনে ঢাকা। ভারতবর্ষের স্থলভাগের 21% স্থান হলো বন। কিন্তু পৃথিবীর বনভূমির পরিমাণ উদ্বেগজনকভাবে হারে কিন্তু কমতে শুরু করছে। কেন? কারণ হচ্ছে মানুষ তার প্রয়োজনীয়তা অনুসারে এবং জনসংখ্যা বিস্ফোরণের কারণে কৃষি জমি ধ্বংস করে সেখানে বসবাসযোগ্য বাড়িঘর তৈরি করছে, অথবা কোনো কারণে কলকারখানা হোক বা নানান দিক থেকে কিন্তু বন ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং বন ধ্বংস হওয়া মানে বনের ভিতর যে জীববৈচিত্র্য, তোমরা অলরেডি জীববৈচিত্র্য সম্বন্ধে জানো, ক্লাস 7-এ পড়েছো বলে, সেই জীববৈচিত্র্য কিন্তু ধ্বংসের পথে এগাচ্ছে। এর ফলে পরিবেশের সংকট কাদের হচ্ছে? বিভিন্ন উদ্ভিদ প্রজাতি এবং বিভিন্ন প্রাণীর। উদ্ভিদ কেন বললাম? দেখো আমাদের বিভিন্ন ধরনের আমরা উদ্ভিদ পাই, তার মধ্যে ওষুধ উদ্ভিদ কিন্তু খুব কার্যকারী। যে সেই ওষুধ উদ্ভিদ কিন্তু আমাদের ধ্বংসের পথেও চলে আসছে। তাহলে আমরা বলতে পারি এই বন বাঁচানোর সচেতনতা বাড়ানোর জন্য সম্মিলিত জাতিপুঞ্জ 2011 সালে একটা আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছিলেন। তো সেই অনুযায়ী এখনো পর্যন্ত গাছ লাগানো এবং গাছ বাঁচানোর পরিকল্পনা চলে আসছে। যাই হোক, আমাদের এখানে দেখো এর পরের পার্টটা আমাদের শুরু হচ্ছে। খুব মানে সোজা পাঠ, পড়লেই সোজা, না পড়লে কিন্তু ব্যাখ্যা, তুমি যদি সঠিকভাবে যদি না পড়ো ব্যাখ্যার উপর কিন্তু প্রশ্ন তোমাদের কিন্তু উত্তর আসবে না। তো প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট ব্যাখ্যা তোমাকে করতে হবে এবং সেই ব্যাখ্যার উপর উত্তর তোমার দাঁড়াবে। দেখো প্রথমেই আসছি, প্রথম বলছে, দেখো প্রথমেই পার্ট বলছে যে বন থেকে মানুষ কি কি উপকার পায়। দেখো বনকে আমি যদি পরপর যদি সাজাই, বনে কি থাকে সে ফার্স্ট পয়েন্টটা যদি আমি দেখি, দেখো বন বেশিরভাগ আমরা বনকে আমরা বলি উদ্ভিদ। তাহলে উদ্ভিদ কি করে? উদ্ভিদ তার মাটির নিচে মূলরোমের সাহায্যে যে খাদ্য গ্রহণের সময় জলটা নিচ্ছে, সেই জলটা, তার তো অতিরিক্ত জলও তার শরীরে থাকছে, সেই অতিরিক্ত জলটা বাষ্পমোচনের মাধ্যমে তার শরীর থেকে বার করে দেয়। তার ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সঠিকভাবে থাকে, বৃদ্ধিও পেতে পারে, সঠিকভাবেও থাকে। এর ফলে পরিবেশ কিন্তু ঠান্ডা হয়। কারণ তুমি দেখবে গাছের নিচে দাঁড়াতে গেলে আমরা আরাম পাই। তাহলে পরিবেশের মধ্যে যে জলীয়বাষ্পটা জলটা বেরিয়ে আসছে, যেটা অত্যাধিক হারে যে জলটা সেটা বেরিয়ে আসার ফলে কি হচ্ছে? বাতাসের আর্দ্রতা বেড়ে গেলেও বনভূমির উদ্ভিদ বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। কি হয়? এই জলীয়বাষ্পটা যখন উড়ে যাচ্ছে তখন সেটাই তো আবার পরবর্তীকালে ফেরত আসছে, তার ফলে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের ফলে কিন্তু আমাদের আবহাওয়াটা কিন্তু নিয়ন্ত্রণ রূপে থাকছে। দেখো তোমরা যদি পাহাড়ি অঞ্চল বা আমরা সমুদ্র অঞ্চলে যদি যাও,
সমুদ্রের থেকে পাহাড়ে বেশি ঘটে। পাহাড়ি অঞ্চল আমাদের কাছাকাছি যদি আমরা যদি যাই, জলপাইগুড়ি বা শিলিগুড়ি দিকে ডুয়ার্সের কাছাকাছি যাই, তাহলে দেখবো ওখানকার তাপমাত্রা দিনে কিন্তু গাছের পাশ দিয়ে যেতে গেলে খুব একটা বেশি তাপমাত্রা লাগে না, রাতের দিকে বেশিরভাগ দিনই বৃষ্টিপাত হয়। তাহলে এই যে বৃষ্টি কিন্তু পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমছে। কেন? মানুষ বনভূমিগুলোতে গাছপালা কেটে ফেলছে, উদ্ভিদ কেটে ফেলছে, তার জন্য কিন্তু সমস্যা মানুষেরই হচ্ছে, অন্য কারো হবে না। তারপর দেখো দ্বিতীয় পয়েন্ট কি আছে, পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা ও জলচক্র নিয়ে। দেখো পৃথিবী পৃষ্ঠে যদি আমি যদি শর্টে যদি যাই, দেখো জলটাই তো গিয়ে মেঘ সৃষ্টি করে, মেঘটাই পরবর্তীকালে বৃষ্টি, বৃষ্টিটাই বরফ এবং আবার জল। এই একটা দেখো একটা সিস্টেম আমি বললাম, জল থেকে জলের একটা চক্র কথা বললাম। তাহলে আমরা বলতে পারি উদ্ভিদ মাটি থেকে যে জল শোষণ করছে তা বাষ্পমোচনের মাধ্যমে দেহ থেকে বাষ্প আকারে বার করে দিচ্ছে, যার ফলে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা কিন্তু নিয়ন্ত্রণ রাখছে। এই জলীয় বাষ্পের নিয়ন্ত্রণ মানে সোজা কথা তাপমাত্রা কম থাকছে, যেটার ফলে আরামভাবে আমরা থাকতে পারি। তো এই যে পরিমাণ দেখো, বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে উদ্ভিদ তাদের ঘনীভূত করে বৃষ্টি করাতে সাহায্য করতে পারবে। তাহলে এই বৃষ্টিটা যখনই ঘটবে তখনই তো জলচক্রটা পরিবর্তন ঘটবে, মানে জলচক্র থেকে জল থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে আবার বরফ, বরফ থেকে জল, এই যে চক্রটা আসছে, আমি বরফেও যদি না যাই জলটাও তো ঘুরে আসছে। তাহলে এই যে জলচক্র, এই জলচক্রটা তাহলে হবে না। তাহলে পৃথিবী পৃষ্ঠে তাপমাত্রা জলচক্র নিয়ন্ত্রণ কিন্তু বন যে উদ্ভিদ থাকে সেই উদ্ভিদ ছাড়া সম্ভব নয়। তারপরে চলে আসি বন্য জীবজন্তুর আশ্রয়স্থল। দেখো আমরা যদি আমাদের আশেপাশে যেসব গাছগুলো লক্ষ্য করি, সেসব গাছে বিভিন্ন পশু পাখি, বিভিন্ন প্রাণী বসবাস করে। দেখবে তোমরা যদি চিড়িয়াখানায় যাও, তোমরা যদি বোটানিক্যাল গার্ডেনে যাও, বা তোমরা যদি ধরো কোনো একটা আমাদের খুব কাছাকাছি যদি আদিনাতেও যদি যাও, দেখবে বিভিন্ন পাখির সমাহার দেখতে পাবে। সেই পাখিরা কোথায় থাকে? সেই সব গাছে বসবাস করে। তাহলে আমরা বলতে পারি যে পাখিরা বিভিন্নভাবে যে ছোট ছোট যে মানে শক্ত এবং শুকিয়ে যাওয়া যে ডালগুলো থাকে, সেই ডালগুলোতে তারা বাসা তৈরি করতে পারে। তাছাড়া গাছের মধ্যে আমরা বলতে পারি বাঁদর, কাঠবিড়ালি, বাদুড়, চামচিকা, শিম্পাঞ্জি, বিভিন্ন প্রাণীরা, এইসব প্রাণীরা এই উদ্ভিদের উপরই তাদের আশ্রয়স্থল। তাহলে এই গাছ যদি না থাকে তাহলে আশ্রয়স্থল থাকবে না। তাহলে উদ্ভিদ কিন্তু পরোক্ষভাবে আমরা উদ্ভিদের উপর কিন্তু নির্ভরশীল থাকছি এইসব প্রাণীরা। তারপরে চলে আসছি মাটির ক্ষয় ও বন্যা নিয়ন্ত্রণ। দেখো মাটির ক্ষয়, দেখো আমরা খুব সহজে যদি বলি, দেখবে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। দেখো তুমি একটা টবে গাছ লাগাও, দেখবে বৃষ্টির জল যখন পড়ে, তুমি একটা টবে গাছ ছাড়া লাগাও, একটা টবেতে গাছ সহ লাগাও, দেখবে যেটাতে টবে গাছ লেগে আছে তার মাটির ক্ষয় হচ্ছে না। কিন্তু যেটা টবে মাটিতে গাছ লাগাওনি সেটা দেখো বৃষ্টি জল পড়লে ক্ষয় হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে বনভূমির গাছপালা তাদের পাতা বৃষ্টিকে যখন বৃষ্টি পড়ে তখন তার একটা সজোরে নিক্ষেপ পড়ে, এই নিক্ষেপটা কিন্তু মাটিতে পড়ে আসতে কিন্তু বাধা দেয়। ফলে কি হয়, মাটির যে ভৌত গঠন থাকে সেই ভৌত গঠনটা কিন্তু অপরিবর্তিত থাকে। সেটাই আমি বোঝানোর চেষ্টা করলাম। তার মানে টবের যে মাটিতে যেখানে গাছ লাগানো ছিল সেই মাটিগুলো কিন্তু সজোরে পড়ছে না, কিন্তু যেটাতে মাটিতে গাছ লাগানো নেই সেটা কিন্তু সজোরে পড়ছে। তার ফলে কি হচ্ছে কি, তো উদ্ভিদের এবার শিকড় যে থাকে, উদ্ভিদে দেখবা শিকড় যখন আমরা তুলি, আমরা যদি একটা অনেক দিনে লাগানো গাছকে যদি সজোরে তুলি, আমি কিন্তু তুলতে পারবো না, টপ থেকে সহজে তুলতে পারবো না। সেই গাছটাকে যদি আমরা সেখানে যদি পুঁতে অনেকক্ষণ ভাবে কসরত করি, তাহলে যদি তুলি দেখবা শিকড়ের মধ্যে অনেক মাটির ক্ষুদ্র ক্ষুদ্র কণা লেগে থাকে। তাহলে আমরা বলতে পারি উদ্ভিদের শিকড় কি করে, বনভূমির মাটির যে কণা থাকে সেই কণাকে দৃঢ়ভাবে ধরে রাখে, তার ফলে মাটির কিন্তু ক্ষয় হয় না। তাহলে ভূমিক্ষয় আমরা দেখতে পাই না। এছাড়াও শিকড়ের মধ্যে প্রবাহিত হওয়ার জন্য জলের গতিবেগটাও কমে যায়, এর ফলে কিন্তু বন্যাও সম্ভাবনা হওয়ার কম থাকে। তাহলে আমরা বলতে পারি যে বনভূমির দ্বারা ঝর্ণা, জলধারা, যে আমরা যদি বলি কুয়ো, দেখবা সারা বছর জল থাকে। দেখো অনেকের বাড়িতে এখনো পুরনো কুয়ো আমরা দেখতে পাই, দেখবে প্রতি বছর দেখবে এই সময় দেখবে জলের পরিমাণ বেড়ে গেছে। কেন? কারণ মাটির যে জলটা যে নেওয়ার ক্ষমতা, সেটার ফলেই কিন্তু সেই কুয়োর ক্ষেত্রে আমরা জল দেখতে পাই। বা আমরা দেখো আমাদের বাড়িতে দেখবে যখন খোঁড়া হয়, দেখবে যখন তোমার মতো মানুষ যখন খোঁড়া হবে তখন দেখবে সেখানে দেখবে জলের পরিমাণটা আমরা দেখতে পাবো। একটা মাটি কাটার পরে আমরা কিন্তু জলের পরিমাণ দেখতে পাই, সেটা যে কোনো জায়গাতেই হতে পারে। তারপর দেখো চলে আসে আসবাবপত্র, বিভিন্ন শিল্পের প্রয়োজনীয় কাঠ উপাদান। দেখো আমরা যেসব উদ্ভিদগুলো ব্যবহার করি, শাল, পাইন, তারপরে হচ্ছে নিম, আম গাছ, প্রত্যেকটা গাছ থেকে আমরা কিন্তু আমাদের বাড়ির যে জানলা, দরজা, কাঠের ফ্রেম, বিভিন্ন নৌকা, জাহাজের জেটি, এইসব অংশগুলো আমরা কিন্তু তৈরি করি এবং এগুলোর মাধ্যমে বিভিন্ন শৌখিন মানে যে শিল্পগুলো থাকে সেগুলোও কিন্তু আমরা তৈরি করি। তো এইসব গাছগুলো কোথা থেকে পাচ্ছি? এইসব বনেই পাচ্ছি। সেসব গাছগুলো কেটেই তো আমরা আমাদের বাড়ির শৌখিন দ্রব্য জিনিসগুলো তৈরি করছি। তাহলে সেই পরিমাণটা যদি নির্দিষ্টভাবে যদি না রাখা যায় তাহলে তো কাদের ক্ষতি? আমাদেরই ক্ষতি হবে।
তারপরে দেখো চলে আসছি মাটির জলের নিচে স্তর নিয়ন্ত্রণ। দেখো বনভূমির মেঝেতে যখন আমরা লক্ষ্য করব যে উদ্ভিদের পাতাগুলো যখন পড়ে তখন সেখানে গিয়ে পচে গিয়ে সেগুলো একটা হিউমাস সার তৈরি করে। এই হিউমাস সার তো এই হিউমাসের স্তর যখন বৃষ্টির জল শোষণ করে এবং ধরে রাখতে সাহায্য করে, তার ফলে কি হয় কি যে উদ্ভিদের যে শিকড়গুলো থাকে, দেখো উদ্ভিদের শিকড়, ধরো এই যে শিকড়গুলো আছে, এই শিকড়গুলো জালের মতো মাটির সঙ্গে বিছিয়ে রাখে, তার ফলে জলকণাকে খুব সহজে ধরে রাখতে পারে। এবং এই বনভূমির ক্যানোপি ভেদ করে যেহেতু কম পরিমাণ সূর্যের আলো প্রবেশ করে, ক্যানোপি মিনস হচ্ছে ধরো এটা একটা উদ্ভিদ, এই উদ্ভিদের যে যে সর্বোচ্চ স্তর এবং এই উদ্ভিদের যে সর্বোচ্চ স্তর এইভাবে ঢেকে দিচ্ছে, ঠিক আছে, এইভাবে ঢেকে দিচ্ছে, তাহলে ক্যানোপির ভেদ করে যেহেতু কম পরিমাণ সূর্যালো ভিতরে প্রবেশ করছে, তার ফলে যে বনভূমির জলের যে বাষ্পীভবন সেটা অনেক কম হচ্ছে। এই জন্যই কিন্তু জলের স্তরটা নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে। এর ফলে তো আমরা স্রোতা পেয়েছি, স্রোতা গঠিত হয়েছে। এরপরেই দেখো চলে আসছে আমরা জ্বালানি উৎস। দেখো জ্বালানি উৎস বলতে গেলে আমরা কি পাই, বিভিন্ন উদ্ভিদের তাদের যে শুকিয়ে পড়ে যাওয়া যে ডালপালা, সেসব ডালপালা অথবা আমরা বলতে পারি যে গাছের পাতা, তো এই সবগুলোই আমরা তো ব্যবহার করতে পারি জ্বালানি রূপে। এছাড়াও দেখো বিভিন্ন উদ্ভিদের যে মৃত গাছপালা বা ডালপালা বা শুকনো পাতা যেমন আমরা পাচ্ছি, এছাড়াও দেখো উদ্ভিদ উৎকৃষ্ট জীবাশ্ম জ্বালানি রূপেও আমরা কিন্তু পেয়ে থাকছি, সেটাকে আমরা কাজে লাগাতে পারছি। তারপর দেখো চলে আসছি বিভিন্ন মারণ রোগের উৎস। দেখো বিভিন্ন মারণ রোগের উৎস বলতে গেলে আমরা বিভিন্নভাবে বনভূমিতে যদি যাই, সেখানে দেখো আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা খুব সহজে যদি বলি, শিংকোনা গাছ আমরা পাই, আমরা সর্পগন্ধা গাছ পাই, আমরা নিম গাছ পাই, আমরা কুলেখাড়া গাছ পাই, আমরা বলতে গেলে নয়নতলা গাছ পাই, আমরা বিভিন্ন যেসব গাছগুলো পাই, এইসব গাছগুলো থেকে বিভিন্ন উপকারগুলো আমরা প্রাপ্ত যে পেয়ে থাকি, তার থেকে কিন্তু বিভিন্ন আমরা ঔষধি রূপে তৈরি করতে পারি, ওষুধ তৈরি করতে পারি, যার ফলে আমাদের মানব জীবনে যেগুলোকে আমরা খুব সহজে আয়ুর্বেদিক বলি, সেই সব আয়ুর্বেদিকের রূপে আমরা কিন্তু কাজে লাগাতে পারি। প্রত্যেকটা উদ্ভিদেরই কোনো না কোনোভাবে, যেমন দেখো আমরা শিংকোনা গাছ বললাম, তাহলে শিংকোনা গাছের ছাল থেকে আমরা কুইনাইন পাই, যা ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে কাজে লাগে। দেখো নিম থেকে আমরা পাই, নিমের তো প্রচুর পাতা কাজে লাগে, ডাল কাজে লাগে, নিমের বীজ কাজে লাগে, তিনটাই কাজে লাগে। অ্যান্টিসেপটিক ক্রিম রূপে আমরা ব্যবহার করি, অ্যালোভেরা অ্যান্টিসেপটিক ক্রিম রূপে আমরা ব্যবহার করি। তাছাড়া আমরা বলতে পারি যে সর্পগন্ধা বললাম, সর্পগন্ধা থেকে আমরা রেসারপিন পাই, যা আমাদের উচ্চ রক্তচাপ। এছাড়াও আমরা মরফিন, তারপরে হচ্ছে কুচিলা গাছ, বেলেডোনার ক্ষেত্রে প্রত্যেকটা উদ্ভিদ থেকে আমরা কোনো না কোনো ভাবে উপকার পাই, যে উপকারগুলো আমাদের মানে উপকার মিনস রাসায়নিক পদার্থ, যে পদার্থটা আমাদের বিভিন্ন শারীরিকভাবে যে অসুস্থতার যে রোগগুলো হয় সেগুলো সারাতে আমাদের উপকার করে। তো এগুলো আমরা পাচ্ছি। তাছাড়াও তো আমরা বিভিন্ন গাছ আছে, সেসব গাছ থেকে আমরা কিন্তু যে গাছগুলো থাকে সেগুলো থেকে কিন্তু আমরা, যদি আমরা এখানে যেমন বিভিন্ন মারণরোগের উৎস বলেছি, এখানে আমরা বলতে পারি অন্যান্য সামগ্রীও এখানে সরাসরি বলিতে পারি। যেমন দেখো পাইন গাছ বা শাল গাছ থেকে আমরা রজন পাচ্ছি, হিং পাচ্ছি, তারপরে আমরা ধরো তরুক্ষীর, তারপরে হচ্ছে পেঁপে গাছ থেকে পেপাইন, এইসব অংশগুলো আমাদের লাক্ষা, সিল্ক, আমরা বলতে পারি মধু, বিভিন্ন মশলা, এইসব উদ্ভিদগুলো থেকে কিন্তু আমরা পাচ্ছি। এগুলো কিন্তু মানব কল্যাণে কিন্তু আমাদের প্রতিনিয়ত কাজে লাগছে। এই কাজগুলো যদি আমরা না পেতাম তাহলে আমাদের কিন্তু কোনো মতেই কাজে দিত না। তারপরে দেখো লাস্ট চলে আসছি যে পরিবেশ দূষণ। দেখো উদ্ভিদ আছে বলে আমরা কিন্তু আজকে বেঁচে আছি। আজকে আমরা যত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমাদের উৎপন্ন হয় বা তৈরি হয়, উদ্ভিদ যদি সেটাকে যদি খাদ্য তৈরি করতে যদি কাজে না লাগাতো এবং সেই সময় যদি উদ্ভিদ যদি অক্সিজেন পরিবেশে যদি না ত্যাগ করতো, তাহলে কিন্তু পরিবেশের তাপমাত্রা এবং পরিবেশ দূষণের একটা কিন্তু লক্ষ্যমাত্রা অনেক পরিমাণ চলে যেত। তার ফলে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি এবং আমরা খুব সহজেই যদি বলি, পরিবেশে যেসব গাছগুলো পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে এবং অক্সিজেন তৈরি করছে, তারা আমাদের এই পরিবেশকে রক্ষা করছে। কারা? এই উদ্ভিদই রক্ষা করছে, আমরা উদ্ভিদের মাধ্যমেই পেয়ে থাকছি। দেখো এর পরের পার্টে যদি চলে আসি, আবহাওয়ার কোন কোন ভৌত উপাদানের উপর বনের গঠন নির্ভর করে? সূর্যের আলো বা সূর্যালোক, তাপমাত্রা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ, এতগুলোর উপরে কিন্তু আমাদের নির্ভর করছে। বন থেকে আমরা কি কি উপকার পাচ্ছি ব্যাখ্যা করলেই আমরা কিন্তু এখানে খুব সহজে পেয়ে যাচ্ছি। এবার দেখো আমাদের চলে আসছি আমাদের প্রাত্যহিক জীবনে বনের বিভিন্ন যে গাছ আছে তার থেকে 5000-এর বেশি জিনিস পাওয়া যায়। এবার কোনো কোনো ক্ষেত্রে বৃক্ষজাতীয় উদ্ভিদ 50 বছরে বেঁচে থাকে, তবে তার জীবদ্দশায় 2700 কেজি অক্সিজেন ছাড়ে, 2700 কেজি অক্সিজেন বাতাসে
ছাড়ে। এবার দেখো এরপরে কিছু ব্যবহৃত অংশ আছে, যেমন দেখো আমরা খেলার ব্যাট সম্বন্ধে জানি, আমরা ক্রিকেট খেলি, তো ক্রিকেট খেলার ব্যাটটা কি থাকে, উইলো গাছ থেকে পাওয়া যায়। উইলো গাছের হালকা যে শক্ত কাঠটা থাকে সেই কাঠ থেকে এই খেলার ব্যাট তৈরি করা যায়। তারপরে দেখো পেন্সিল আসছি, পাইন গাছ থেকে এই পেন্সিল তৈরি করা যায়, নরম কাঠ একদম। আমাদের পেন্সিলগুলো দেখো আমরা খুব সহজে ছিলতে পারছি। তারপরে দেখো চলে আসি ওষুধ, আমরা এটা যাচ্ছি না, বিভিন্ন গাছের কাণ্ড, বিভিন্ন গাছের ছাল, বিভিন্ন গাছের পাতা, তার বীজ, মূল, এইসব জায়গা থেকে আমরা পেয়ে থাকি। আমরা যে কোনো গাছের নাম বলতে পারি, আমি আর বলছি না। পোশাকের ক্ষেত্রে যদি যাই, দেখো কার্পাস গাছ থেকে যে আমরা তুলো পাই, তার সাহায্যে আমরা কিন্তু পোশাক তৈরি করি। যানবাহন, দেখো যানবাহনের ক্ষেত্রে আমরা কাঠ বলছি, শাল সব থেকে বেশি পরিমাণ ব্যবহার করে, শাল, পাইন, মেহগনি সব থেকে বেশি শাল, কারণ শাল জলে তারা টিকে থাকতে পারে, পচে না সহজে। দেখবে শুধু যানবাহন বলতে গেলে 4 চাকা 2 চাকার ক্ষেত্রে তো আছেই, তাছাড়াও আমরা বলতে পারি যে বিভিন্ন জেটি, জাহাজ, নৌকা, সেগুলোও কিন্তু তৈরি করার জন্য শাল গাছের ব্যবহার সব থেকে বেশি গুরুত্বপূর্ণভাবে করা হয়। তারপরে আসছি মাদুর যদি যাই, এগুলো হোগলা গাছের যে পাতা থাকে সেই হোগলা গাছের থেকে মাদুর দিয়ে মাদুর তৈরি করা হয়। তারপরে দেখো ছাউনি বলতে গেলে হোগলা, নারকেল গাছ, তাল গাছ, এসব গাছের যে পাতাগুলো থাকে তার সাহায্যে কিন্তু ছাউনি তৈরি করা হয়। তাছাড়াও অনেক সময় ছাউনি তৈরি করার জন্য আমাদের যে ধান বা গম থাকে তার যে ছাড়টা পড়ে থাকে সেটা দিয়েও কিন্তু অনেক সময় ছাউনি তৈরি করা হয়। তারপরে আছে জ্বালানি বলতে গেলে দেখো যে কোনো বনে আমরা যদি যাই, সেই বনের ক্ষেত্রে যে পাতাগুলো পড়বে, যে ডালগুলো শুকিয়ে গেছে, সেই ডালগুলোর সাহায্যে কিন্তু জ্বালানির কাজ ব্যবহার করা হয়। এবার দেখো এরপরে চলে আসছি আবহাওয়ার বিভিন্ন শর্তের পার্থক্য ভেদে নানা জায়গায় নানা বনের অস্তিত্ব আমরা পাই। এরকম অনেকগুলো অস্তিত্ব আছে এখানে। এই 6টা অস্তিত্ব ক্ষেত্রে 6টা আমাদের পড়তে হবে। যেমন 1 নম্বর আমরা বলতে পারি সূচের মতো পাতাযুক্ত গাছের বন, পাতা ঝরা গাছের বন, চিরসবুজ গাছের বন, কাঁটাওয়ালা ঝোপঝাড়, ঘাসের বন, শ্বাসযুক্ত গাছের বাদাবন। দেখো শ্বাসযুক্ত মূল গাছের বাদাবন মিন্স এখানে কিন্তু সুন্দরী, গরান, গেও এইসব জায়গাতে আমরা পাবো। খাড়ির কুমির পাবো, ভোদর পাবো, বাঘ পাবো। তো এখানে প্রত্যেকটা প্রাণীরই তাদের এবং উদ্ভিদ কি কি থাকে সেটা উদাহরণ দেওয়া আছে, তোমরা এই জায়গাটা দেখে নিবে। তো এখানে সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে বাদাবন কথাটা বললাম, এটা হচ্ছে আমরা সুন্দরী গাছের ক্ষেত্রে বলতে পারি, সুন্দরবন এলাকার ক্ষেত্রে এই গাছগুলো আমরা পেয়ে থাকি। এবার দেখো এর পরের পার্টটা আছে 254 পেজ। এখানে খাদ্য শৃঙ্খল, উৎপাদক, তৃণভোজী এবং মাংসাশী, এই ব্যাখ্যাটা দেওয়া আছে। এই ব্যাখ্যাটা ক্ষেত্রে তোমাদের খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল তোমাদের পড়তে হবে। দেখো এখানে উৎপাদক মিন্স যারা খাবার তৈরি করে তারা উৎপাদক, তার মানে উদ্ভিদকে খাদ্যরূপে কারা খায়, তৃণভোজী প্রাণীরা খায়, তাই তৃণভোজী উদ্ভিদকে খাদ্যরূপে গ্রহণ করছে, এবং তৃণভোজী প্রাণীদের মাংসাশী প্রাণী খাদ্যরূপে গ্রহণ করছে। তাহলে আমরা ক্রমপর্যায়ে একটা শৃঙ্খল পাচ্ছি, এটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। এবং অনেকগুলো খাদ্য শৃঙ্খল যুক্ত হয়ে খাদ্য জাল তৈরি করে। তোমাদের এটা টাস্ক বা তোমরা নিজেরাই এটাকে তোমরা করে নিতে পারো, যে এখানে প্রত্যেকটা জীবগুলোকে কিভাবে তুমি খাদ্য শৃঙ্খল তৈরি করছো সেটা তোমাদের নিজস্ব ভাবে করে ফেলতে হবে। তারপর দেখো চলে আসি একটা আদর্শ বনের গঠন। দেখো আদর্শ বনের গঠন যদি যাই, আমরা যদি বড় বড় জঙ্গলের দিকে যদি লক্ষ্য করি, ডুয়ার্সের দিকে গেলে সব থেকে বেশি দেখতে পাবা। আমাদের এই অঞ্চলে সেরকম ভাবে আমরা ওরকম গাছ দেখতে পাই না। তো সেক্ষেত্রে তুমি দেখবে যে সেখানে বড় বৃক্ষ জাতীয় বনে গেলে আমরা বিভিন্ন ধরনের গাছের বৃদ্ধি দেখতে পাবো, তারা কিন্তু একরকম না, মানে সেখানে বিভিন্ন দৈর্ঘ্যের বিভিন্ন গাছ আমরা দেখতে পাবো, ফলে তাদের একটা স্তর তৈরি হয়। দেখো প্রথম স্তর যদি যাই, প্রথম স্তরকে আমরা বলতে পারি ছাদ, বনের ছাদ, যেটাকে আমরা বলতে পারি ক্যানোপি। তারপরে আমরা বলতে পারি যে ছাদের নিচের অংশ বা যেটাকে আমরা আন্ডার স্টোরি বলি, ঠিক আছে। তারপরে চলে আসছি আমরা তৃতীয় স্তর, যেটা হচ্ছে গুল্ম স্তর, এটাকে আমরা গুল্ম স্তর বলি। বা তারপরে যদি আমরা চলে আসি বিরু স্তর, তারপরে চলে আসি বনের মেঝে বা ফরেস্ট স্তর, ঠিক আছে, ফরেস্ট ফ্লোর। তো দেখো প্রথম আমরা ছাদ বলছি বা ক্যানোপি বলছি, তো এটা কি হয়, গাছের মাথারা এক হয়ে গিয়ে, মানে গাছ, এই যেটা একটা গাছ, এটা একটা গাছ, এক হয়ে গিয়ে একটা স্তর গঠন করে, তার ফলে কি একটা চূড়ার মতো সৃষ্টি হয়। দেখো বলছে গাছের চূড়াগুলো এক হয়ে যে ছাদ গঠন করে, তা সূর্যের আলোকে বনের গভীরে ঢুকতে বাধা দেয়। বর্ষা বনে এটি সাধারণত 30 মিটারের বেশি উচ্চতায় তৈরি হয়, কখনো কখনো 90 মিটার উচ্চতায় পৌঁছায়। আবার বলার চেষ্টা করি যে এই একটা এখানে যে এই স্তরে সবচেয়ে বেশি খাদ্য তৈরি হয়, এই স্তরে সবচেয়ে বেশি খাদ্য তৈরি, অর্থাৎ আমরা বলতে পারি সাধারণত বৃষ্টি অরণ্যে এই সব গাছগুলো দেখা যায়, মানে বর্ষা অরণ্য অনেক প্রচুর গাছ যেখানে থাকে এবং ছাদ তৈরি করছে, সেখানে এগুলো আমরা দেখতে পাই। তারপর দেখো চলে আসি ছাদের নিচের স্তর। মানে ছাদের নিচের স্তর হচ্ছে যে এখানে গাছ যারা ক্রমশ লম্বায় ক্যানোপিকে স্পর্শ, ক্যানোপিতে একটা উচ্চতায় চলে গেছে, তাকে ছোঁয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তাই এই স্তরে গাছগুলো লম্বায় অপেক্ষাকৃত ছোট হয়। এই স্তরে বাতাসের বেগ তুলনামূলকভাবে কম এবং আলো খুব কম থাকে।
এখানে কম উচ্চতার বৃক্ষ, গুল্ম, নরম কাণ্ডের বৃক্ষ উদ্ভিদ বেশি দেখা যায়। বেশি বয়স্ক গাছ বা চারা গাছে গুল্ম এখানে বেশি নজরে পড়ে, তুমি দেখতে গেলে গাছগুলো দেখতে পাবে। তারপরে দেখো চলে আসি তৃতীয় স্তর। তৃতীয় স্তর মিন্স আমরা বলতে পারি যে নতুন গাছ, জন্মানো গাছ, পরিণত গুল্ম, নানা ধরনের ঝোপওয়ালা গাছ দেখা যায়। বনে ছোট ছোট প্রাণীদের খাদ্য, বাসস্থান, আত্মরক্ষার জন্য এই স্তরটা সবথেকে বেশি ব্যবহৃত হয়। তারপরে দেখো চলে আসছি 4 নম্বর। বনের মেজের ঠিক উপরে অল্প উচ্চতার যে ধরনের গাছ এখানে আমরা দেখি সেটা হচ্ছে বিরুৎ জাতীয়। তার মানে এখানে আমাদের বিরুৎ জাতীয় কথাটা বলা হবে। বিরুৎ জাতীয় এখানে বীজ থেকে বেরানো সদ্যজাত গাছের চারা, ফার্ন, ঘাস, নানা আগাছা দেখা যায়। এরা বনের মেঝেকে ঢেকে রাখে। এখানে কোন কোন প্রাণী দেখা যায়? ইঁদুর, পোকামাকড়, সাপ, কচ্ছপ, ব্যাঙ, নানা পাখি এই স্তরে বাস করে। হরিণরা তাদের বাচ্চাদের শিকার, প্রাণীরা এখানে শিকার করে। এই স্তরে লুকিয়ে রাখতে সুবিধা হয়। বনের এই স্তরে সবসময় কোনো না কোনো ঘটনায় চলে চলছে। কেমন ঘটনা? ধরো এখানে খাদ্য শৃঙ্খল যে ঘটনাটা, সেই ঘটনাটা কথা বলা হচ্ছে। একটা প্রাণী একটা প্রাণীকে খাচ্ছে, একটা প্রাণী মারা যাচ্ছে, গাছ থেকে পাতা পড়ছে, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর কথা এখানে বলা হয়েছে। তারপর দেখো চলে আসি বনের ঘটনার শেষ স্তর, মানে বনের মেঝে। এখানে সাধারণত মরা পাতা, পড়ে থাকা ফুলের পাপড়ি, পচা ফল, গাছের ছোট ছোট ডাল, পাখির পালক, প্রাণীর লোম, পচা গলা, মরে যাওয়া জীবের দেহ এখানে সবগুলোই পড়ে। এর ফলে কি হয় কি, এগুলো একটা মিক্সচার হয়ে যায়। এই মিক্সচার হওয়ার ফলে এখানে হিউমাস গঠন করে, যেটা আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি খুব সহজে জৈব সার রূপে। তো এই ধরনের পদার্থ বনের কাছে বৃদ্ধি সহায়ক এবং নানা উপাদান, খনিজ মৌল, অ্যামিনো অ্যাসিড বের হয়। এছাড়াও এখানে কেঁচো, আরশোলা, কাঁকড়া বিছে, তেঁতুল বিছে, শামুক সহ বিভিন্ন আণুবীক্ষণিক জীব এখানে কিন্তু বাস করে। সোজা কথায় আমরা বলতে পারি যে যে পচা জৈব উপাদান দ্বারা বনের যে ভূমিস্তরটা গঠিত হচ্ছে তাকে বনভূমির মেঝে বলা হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের আমরা ছোট ছোট যে সব গাছগুলো সেগুলো আমরা দেখতে পাই। তো দেখো এখানে এর পরের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, চলে আসছি পৃথিবীতে কোথায় কোন ধরনের বন দেখা যায়। দেখো সারা পৃথিবীতে তো বন আছে, কিন্তু বন সব জায়গায় যে সমান আছে তা কিন্তু না। সারা পৃথিবীর স্থলভাগের 1/3 বনে ঢাকা। তার 95% প্রাকৃতিকভাবে গড়ে ওঠা, আর মানুষ 5% নিজেরা তৈরি করেছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় বনের পরিমাণ প্রায় 23%, ওসেনিয়ায় 5%। তো এই পৃথিবীর ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, প্রত্যেকটা দেশে, আমাদের দেশে যদি যাই, আমাদের দেশে যদি আমরা বলি, আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি আছে মধ্যপ্রদেশ, উত্তরাঞ্চল, ওই সাইডটা। তাছাড়া আমরা দেখতে পাই, দেখো আমাদের এইসব অঞ্চলে তো গাছ আমরা দেখতে পাই, কিন্তু কলকাতা হোক বা কলকাতার আশেপাশে দিল্লি, এইসব জায়গায় কিন্তু গাছ পুরোপুরি দেখতে পাওয়া যায় না, সেই পরিমাণ গাছ থাকে না। তো অন্যান্য 64 দেশের বনের পরিমাণ সেই দেশগুলির স্থলভাগে 10%-রও কম। মানে গাছের পরিমাণ কমার জন্য ক্ষতি কি হতে পারে সেটা আমরা কিন্তু খুব ফল ভালোভাবে দেখতে পেয়েছি অলরেডি এই সিজন টাইমে। তারপরে চলে আসছি, দেখো এখানে আমাজনে বর্ষাবন কথা বলছে। বর্ষাবন মিন মানে যেখানে সারা বছর বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। তো বলছে লম্বা লম্বা গাছ, উচ্চ আবহাওয়ার এবং বৃষ্টি ধরনের বনের প্রধান বৈশিষ্ট্য। নিরক্ষরেখা বরাবর উপর এবং নিচে, সোজা কথায় যদি বলি 10 ডিগ্রির মধ্যে, তো 10 ডিগ্রি মানে নিরক্ষরেখা বরাবর উত্তর এবং দক্ষিণে 10 অক্ষরেখা বরাবর এই অরণ্যটা দেখা যায়। ঠিক আছে, এটা পৃথিবীতে মধ্য আমেরিকা, অ্যামাজন এবং ওরিনাকো যে নদী অববাহিকা থাকে তার দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার কঙ্গো নদী অববাহিকা এবং ভারতবর্ষে আমরা যদি চলে যাই দক্ষিণ পূর্ব এশিয়ার অংশে এই বর্ষা অরণ্যটা দেখা যায়। ঠিক আছে, তো এখানে দেখো বলছে যে এই বনগুলো এত ঘন হয়ে জন্মায় যে বনের মাথায় আসা বৃষ্টির প্রথম ফোঁটা মাটিতে আসতে প্রায় 10 মিনিট সময় লেগে যায়। মানে এতটা থেকে আসছে যে জলে আসতে 10 মিনিট সময় লেগে গেছে। 1 হেক্টর বর্ষাবন প্রায় 40 বেশি প্রজাতির গাছ থাকে। পৃথিবীতে আজ পর্যন্ত প্রায় 250 লাখ উদ্ভিদ প্রজাতির মধ্যে প্রায় 170 লাখ প্রজাতির উদ্ভিদ বর্ষাবনগুলোতে পাওয়া যায়। মানে কত পরিমাণ দেখো। এই বর্ষাবনে আফ্রিকার হাতির মতো বড় বড় স্তন্যপ্রায়ী থেকে মাউস, লেমুরের মতো ছোট স্তন্যপ্রায়ী দেখা মেলে। অ্যাকোরিয়ামে যে মাছগুলো আমরা পেয়ে থাকি, রঙিন মাছ, সেগুলো দক্ষিণ আমেরিকাতে বেশি পরিমাণ পাওয়া যায়। তাছাড়া আমাদের এশিয়া বর্ষাবনের জলও জন্মায়। পেরুর বর্ষাবনের একটা গাছে প্রায় 50টা প্রজাতির পিঁপড়ের সন্ধান পাওয়া গেছে। এই বর্ষাবন পৃথিবীর বায়ুমণ্ডলের অধিকাংশ উৎপত্তি তৈরি করে। আমাজনকে পৃথিবীর ফুসফুসে গ্রহ বলা হয় এই কারণে যে এত পরিমাণ অক্সিজেন তৈরি করে। বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প মুক্ত করে সেটাই বৃষ্টির রূপে ফেরত চলে আসে। ফলে আবহাওয়া ঠিক রাখতে এখানে সব থেকে বেশি আরামদায়ক। এবং বর্ষাবন দেখতে একটা স্পঞ্জের মতো। স্পঞ্জ মিন্স আমাদের হৃৎপিণ্ড পাশে যে ফুসফুস যেমন থাকে ঠিক সেরকম ভাবে আমাদের এই বর্ষাবনটা দেখা যায়। জলীয় বাষ্প শুষে নিয়ে ধীরে ধীরে ছাড়তে থাকে। ফলে নদীতে জল প্রবাহ কখনো এমন হয় না যাতে বন্যার সম্ভাবনা দেখা দেয়। এই বর্ষাবনের সন্ধান মেলে জীবন বাঁচানো নানা ওষুধের। তাপির, গরিলা, শিম্পাঞ্জি, ওকাপি, ওরাংওটাং, সুমাত্রার গন্ডার, বাঘের মতো বিলুপ্তপ্রায় জীবজন্তুরা এই বর্ষাবনেই বেঁচে আছে।
আমরা এটাকে কিন্তু ক্রমাগত ধ্বংস করে চলছি। কেন? কারণ আমাজনের পাশে রবার গাছ লাগানোর জন্য প্রতিনিয়ত কেটে ফেলছে। প্রতি সেকেন্ডে 1.5 একক বর্ষাবন কাটা পড়ছে। এরকম হারে বর্ষাবন কাটা চলতে থাকলে আগামী 100 বছরের মধ্যে পৃথিবী প্রায় সব বর্ষাবন হারিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বর্ষাবন অনেকটা কার্যকারী, কারণ কেন দেখো, বর্ষাবনের ফলে তো আমরা এখানে অক্সিজেন পাচ্ছি। আর পৃথিবীর মধ্যে যদি এরা যদি আমাদের যদি মানুষের যদি অত্যাধিক পরিমাণে যদি ব্যবহার থাকে, সেই ব্যবহারের ফলেই কিন্তু আমরা কিন্তু এই বর্ষাবনগুলো কেটে ফেলছি। আমরা তোমরা প্রত্যেকেই নেট ঘেটে পারলে দেখে নিও যে এই বর্ষাবনের ছবিগুলো তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাবে, একবার দেখে নিও পারলে। একটু রেস্ট নিচ্ছি, অনেকটা ক্ষণ ধরে বক 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 করে গেলাম। 2 মিনিট রেস্ট নিয়ে আমি আবার পড়াবো। আমি একটু বইটাও দেখে নিচ্ছি। বুঝতেই পারছো গরম পুরোপুরি, একদম ফ্যান না চালিয়ে বসে তোমাদের ক্লাস নিচ্ছি, অনেকক্ষণ ধরেই নিচ্ছি। মাথায় রাখবা, এইসব বর্ষাবনের মেঝেতে সব গাছগুলো থাকে, সেখানে প্রচুর পরিমাণ ফান, মস, শৈবাল, এইসব গাছগুলো আমরা দেখতে পারি। এইসব গাছগুলো বেশি পরিমাণ জন্মায়, বেশি পরিমাণ জন্মায়। এবং পৃথিবীর পতঙ্গ শ্রেণীর প্রায় 70 থেকে 80%, পক্ষী শ্রেণীর প্রায় 80 থেকে 85%, বেশিরভাগ এই বর্ষারণ্যেই বাস করে। এবং এইসব বর্ষারণ্যে এই প্রাণীগুলো দেখা যায় অত্যাধিক পরিমাণে। মানে সোজা কথায়, বর্ষারণ্যে তুমি যদি জলগুলোতে যাও, জলগুলো এত স্বচ্ছ স্তর থাকে যে তুমি সেখানে বিভিন্ন রঙিন মাছগুলোকে খুব সহজে দেখতে পাবে এবং তোমার দেখতেও খুব ভালো লাগবে। আমরা তো অ্যাকোরিয়াম অনেকে ব্যবহার করি, সেই অ্যাকোরিয়ামে আমরা বিভিন্ন ধরনের মাছ দেখতে পাই। তো সেই অ্যাকোরিয়ামের মাছগুলোরই এখানে তারা প্রাকৃতিকগতভাবে তারা কিন্তু নিজস্বভাবে বেঁচে থাকছে এই বর্ষারণ্যের জলের মধ্যে। দেখো, তার পরের পাঠে চলে আসি, বনের আগুন ও পরিবেশের ক্ষতি। দেখো, বনে আগুন লাগার ঘটনা আমরা প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন খবরের পেপার বা টিভিতে আমরা দেখতে পাই। তো অধিকাংশ প্রথমে আগুন লাগার কারণ আমি যাচ্ছি না, সেটা গাছে গাছে সংঘর্ষ হতে পারে, দাবানলের মাধ্যমে হতে পারে, অথবা কোনো অগ্নুৎপাতের ফলে হতে পারে। তো নানা কারণে কিন্তু আগুন লাগে এবং সেটা কিন্তু মানুষের অনেক পরে নজরে আসে। কারণ অল্প বিস্তর আগুন তো মানুষ দেখতে পায় না, যখন আগুনটা লেগে যখন ছড়িয়ে পড়ে তখন মানুষের সংস্পর্শ হয়। দেখো দেখো এখানে পয়েন্টগুলো খুব সুন্দরভাবে লিখেছে। দাবানল মিন্স, আমি যদি বলি দাবানল, দাব মানে হচ্ছে বন, বনের মধ্যে আগুন লাগা। তাহলে বনের মধ্যে আগুন লাগলে কার ক্ষতি হয়? উদ্ভিদের ক্ষতি হয় এবং উদ্ভিদের সঙ্গে যেসব প্রাণীগুলো আছে তাদের ক্ষতি হবে। তো এখানে দেখো, অগ্নুৎপাতের সময় বনের গাছে কোনো শুকনো গাছের জ্বলন্ত লাভার সংস্পর্শে আসলে সেখানে আগুন লেগে যেতে পারে। বজ্রপাত হতে পারে। বজ্রপাত মিন্স আমরা বলতে পারি, ধরো শুকনো গাছের উপর আকস্মিক যদি বজ্রপাত পড়ে গেল, ঠিক আছে, তার ফলে গাছে কিন্তু আগুন ধরে যেতে পারে। বায়ু প্রবাহ যদি তীব্র হয় তাহলে গাছে গাছে সংঘর্ষে সেখানে কিন্তু আগুন লাগতে পারে। তাছাড়া ধরো পাহাড়ের পাশে যে সব গাছগুলো থাকে সেখান থেকে পাহাড় গড়িয়ে এসে পড়ছে, এই গড়িয়ে এসে পড়ার ফলে কি হয়, দুলতে থাকা গাছগুলোর সঙ্গে সংস্পর্শে আসা মাত্রই সেখানে আগুন লেগে যায়, আগুনের ফুলকি উৎপন্ন হয়, তার ফলে আগুন লেগে যায়। কারণ দেখো, গাছের পাতা তো শুকনো পাতা তো পড়ে থাকে, সেই শুকনো পাতায় তো আগুনটা লাগছে, গাছে যে সরাসরি আগুন লাগছে তা কিন্তু না। গাছের যে যে স্তরটা নিচের স্তর, সেই স্তরে যে শুকনো পাতাগুলো পড়ছে, সেই শুকনো পাতাগুলো সঙ্গে যখন তার এই পাথরের সংস্পর্শে যখন আসছে, তখনই সেখানে শুধু পাথর বলে না, প্রত্যেকটা অংশ, অগ্নুৎপাত এবং বজ্রপাত বাদ দিয়ে বাদ বাকি যা যা পড়বো। তাছাড়া আমাদের নানা রকম কাজ, দেখো আমরা বিভিন্ন রকম আমরা বনের ভিতর অনেকে ধূমপান করি, অনেকে আমরা বন মহোৎসব করতে যাই, রান্না বান্না করি, সেই সময়ও কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটে, আগুন লাগতে পারে। ঠিক আছে, এবার দেখো বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয়। দেখো এখানে বনে আগুন লাগলে আমি যদি পাঠ করে নিই তাহলে আমার পক্ষে খুব সহজভাবে আমরা বলতে পারি। দেখো,
বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয়। তো এখানে আমি যদি প্রত্যেকটা 4টা পয়েন্ট দেওয়া আছে, 4টা পয়েন্টের আমরা 4টা পয়েন্ট করে নিতে পারি। কি পয়েন্ট, প্রথমেই যদি আমরা আসি, আমি ব্যাখ্যা করব, তারপরে পরে শেষে পয়েন্টগুলো বলে দেবো। দেখো বলছে বন ছাড়া মানুষের বেঁচে থাকা সম্ভব না। একদম বাস্তব কথা, বন না থাকলে মানুষ বাঁচবে কোথা থেকে? কারণ বন থাকার ফলে তো কার্বন এবং অক্সিজেনের একটা ভারসাম্য রক্ষা হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে বনে লেগে, মানে বনে যে আগুন লাগছে, সে আগুন লাগার ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাড়বে এবং যার ফলে অক্সিজেনের ঘনত্ব কমবে। তাহলে এই যে পরিবেশের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে পরিবেশ দূষণে সাহায্য করছে। তাহলে পয়েন্টটা আমরা কি বললাম? পরিবেশ দূষণ। সেকেন্ড পয়েন্ট কি আছে, বলছে বনের মাটি আর গাছের পাতা বৃষ্টিপাতের প্রায় 50% শুষে নেয়। বনে আগুন লাগার পর মাটি ও গাছের পাতা সেই ক্ষমতা আর থাকে না, ফলে বন্যার সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে বন্যার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। তাহলে বন্যার সম্ভাবনা দেখা দিচ্ছে বা বন্যা হতে পারে, সেটা আমরা পয়েন্টে আসছি। নেক্সট পয়েন্ট আসতে পারি, বড় গাছগুলো পুড়ে যাওয়ার ফলে প্রবল বৃষ্টিপাতের সময় মাটির ক্ষয় বেড়ে যায়। দাবানলের পর প্রথম বৃষ্টিপাতের সময় জলে ছাই মিলে যাওয়ার জল দূষণ হতে পারে। তাহলে দেখো প্রথম পয়েন্টটা বললাম মাটিকে ধরে রাখতে সাহায্য করছে, তাহলে মাটির ক্ষয় রক্ষা করছে। নেক্সট কি বলছি, জল দূষণ ঘটাচ্ছে। তাহলে আমরা দুটো পয়েন্ট এখানে পেয়ে গেলাম, তিনে আমরা দুটো পয়েন্টে ভাগ করে দিলাম। 4 কি বলছে, বনে আগুন লাগলে বহু প্রাণীর তৎক্ষণাৎ মৃত্যু হয়। তার মানে এখানে আমাদের জীববৈচিত্র্যের সমস্যা তৈরি করছে, তাহলে বাকিরা আশ্রয় হারিয়ে ফেলে। তাহলে এই যে বিভিন্ন প্রাণী, বিভিন্ন উদ্ভিদ, তাদের যে আশ্রয় হারিয়ে গেল, তার ফলে কি হচ্ছে, সামগ্রিক জীববৈচিত্র্য ক্ষতি করছে। তাহলে বিপন্ন হচ্ছে কারা? উদ্ভিদ এবং প্রাণীরা। তাহলে সেখানে এই পয়েন্ট বলতে পারি। তারপরে দেখো বলছে, এরপরে একটা ছোট্ট একটা পয়েন্ট দেওয়া আছে, 1910 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের এক বিধ্বংসী দাবানলের ফলে প্রায় 3 মিলিয়ন একর বন নষ্ট হয়। তার মানে ভাবো কত পরিমাণ একর। বলছে দাবানলটি প্রায় 2 দিন স্থায়ী ছিল এবং এই দাবানল নিভানোর জন্য যারা কাজ করছিল তাদের মধ্যে 87% এই দাবানলে মারা যায়। তার মানে তারা এই দাবানলটাকে নিভানোর জন্য তাদের জীবনেরও ক্ষতি হয়েছে। তো এরকম নিভানোর কাজে যারা কাজ থাকে তারা হয়তো প্রতিনিয়ত নিভাচ্ছে। তোমরা অলরেডি আমাজন নিয়ে অলরেডি হয়তো খবর পেয়েছো যে আমাজন থেকে নিভানোর জন্য উপর থেকে এরোপ্লেনের সাহায্যে বিভিন্নভাবে জল দিয়ে নিভানোর চেষ্টা করছে। তো এই ঘটনা যেমন ঘটছে, তো অস্ট্রেলিয়া হোক বা আমাদের ভারতবর্ষে কদিন আগে আসামের ডিগবয়ের সাইডে যেখানে তেলকূপগুলো আছে সেখানেও আগুন লেগেছিল, সেখানেও ক্ষতি হচ্ছিল। তার মানে আগুন যে কোনোভাবে যদি লাগে তাহলে সেক্ষেত্রে পরিবেশের একটা ক্ষতি করে, সেই পরিবেশের ক্ষতিটা একটা হয়ে দাঁড়ায়। ঠিক আছে, সেখানে সেই অঞ্চলে মানুষেরও যেমন ক্ষতি হয়, একটা পরিবেশেরও ক্ষতি হয়, সেই অঞ্চলে যেসব প্রাণী থাকে তাদেরও ক্ষতি হয়। এবার দেখো, এবার আসছি বন কেটে ফেলা বা পরিবেশের ক্ষতি। দেখো আমরা প্রতিনিয়ত বিভিন্ন শিল্প কারখানা হোক বা নিজেদের বাড়িঘর তৈরি করার জন্য হোক বা রাস্তা নির্মাণ করার জন্য হোক বা কৃষিকাজের জন্য হোক, আমরা বিভিন্ন ধরনের গাছপালা কেটে ফেলছি এবং বনভূমি ধ্বংস করছি। এই ধ্বংস করা অংশটাকেই বলা হয় ডিফরেস্টেশন। এই পার্টটা তোমাদের মাথায় রাখতে হবে। কেন করছি? কারণ দেখো এর ফলে কি কি সমস্যা। এর ফলে আমাদের জলবায়ু পরিবর্তন হতে পারে, পরিবেশ দূষণ ঘটতে পারে, মাটির যে নিচের যে জলস্তর সেই জলস্তর কমে যেতে পারে, ভূমিক্ষয় হবে এবং আমাদের জলচক্র ব্যাহত হতে পারে। এবং আমরা তো একটা পয়েন্ট পড়লাম, আগুনের ক্ষেত্রে জীববৈচিত্র্যের একটা সমস্যা সৃষ্টি করে। তো এই পয়েন্টগুলো আমরা ব্যাখ্যা করে নিজেরাই লিখতে পারবো। এই যতগুলো পড়ছি, দেখো প্রথমে যদি আসি, দেখো বলছে যে মানুষ তার নানান প্রয়োজনে জমির অত্যাধিক চাহিদা, গৃহ নির্মাণ, এইসবের জন্য দীর্ঘদিন ধরে জমি কিন্তু গাছপালা কেটে ফেলছে। এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় 1.5 একর বন কেটে ধ্বংস করে ফেলা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে কি কি সমস্যা দেখা যায় দেখো। এরপরে বলছে মাটির খুব গভীরে বা কম গভীরে যাওয়া গাছ হঠাৎ উপড়ে ফেলা যদি হয়, তাহলে সেখানে যে মাটির যে কণাগুলো থাকে, গাছের যে মূল থাকে, সেটাকে আঁকড়ে ধরে রাখে এবং আলাদা হয়ে যায়। তারপর জল শুকিয়ে গেলে ওই মাটি ঝুরঝুরে হয়। বৃষ্টির ধারায় সেই মাটি সহজে ধুয়ে চলে যায়, নিচের পাথর বেরিয়ে আসতে পারে, সেখানে কোনো উদ্ভিদ সহজে জন্মায় না। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই ঘটনা দীর্ঘদিন ধরে যদি চলতে থাকে, তাহলে সেখানে কিন্তু মরুভূমি সৃষ্টি হয়, উদ্ভিদ সেখানে আর জন্মাতেই পারবে না। তার ফলে কি হবে, সেখানে হবে ডেজার্টিফিকেশন। তার মানে এটার ফলে কি হচ্ছে, ভূমিক্ষয় হচ্ছে। দেখো আমরা জলবায়ু পরিবর্তন যদি যাই, সেক্ষেত্রে আমরা পরের পয়েন্টটা ধরেই আমরা বলতে পারি বন কেটে ফেললে মানে এইসব অঞ্চলের মাটি এবং বৃষ্টির জল ধরে রাখতে পারে না, ফলে মাটির জলের স্তর কমে যায়। তাহলে মাটির নিচে জলের স্তর কমে যাওয়া। তারপর দেখো বলছে বন ক্রমাগত কাটতে থাকলে কার্বন ডাইঅক্সাইড শোষণে সক্ষম গাছের সংখ্যা কমতে থাকে, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, পরিবেশ গরম হয়ে যায়। তার মানে গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলা হচ্ছে। তার মানে ভূপৃষ্ঠে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেল, অক্সিজেনের পরিমাণ কমে গেল, ভূপৃষ্ঠের
যে তাপমাত্রা তার পরিমাণ বেড়ে গেল, তার ফলে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন দেখা যাচ্ছে। এর ফলে কি জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সঠিকভাবে বৃষ্টিপাত হবে না, কোথাও হঠাৎ করে বৃষ্টিপাত হবে, হঠাৎ কোথাও করে বন্যা দেখা দিবে। তো সেটা এখানে আসছে, মানে জলচক্র, যে জলচক্রটা হয় সেই জলচক্রটা কিন্তু ব্যাঘাত ঘটে যাবে। কি, জল থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে বরফ, আবার যে জল আসছে সেইটা পরিবর্তনটা কিন্তু সমস্যা তৈরি করে ফেলবে। এছাড়া বিভিন্ন প্রাণী বিশেষ ধরনের গাছ বা বনাঞ্চলকে তার বাসস্থানের জন্য ব্যবহার করে, এইসব বনাঞ্চল বন সহজে কেটে ফেলা যাবে, পরিবেশের একটা খুব বিস্তর ক্ষতি করা যাবে। আমরা এখানে বনভূমিকে দেখো, আমরা আমাদের সমাজের ক্ষেত্রে আমরা হয়তো আমাদের খুব যে কাজে লাগাচ্ছি তা কিন্তু না, কিন্তু আমরা আমাদের এখানে কিন্তু সব থেকে বেশি ক্ষতি করছি। যদি গাছ না লাগাই তাহলে কিন্তু পৃথিবীর কিন্তু অস্তিত্ব বাঁচবে না। দেখো আমরা এই লকডাউনের ক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পেরেছি, দেখো আমাদের এই লকডাউনে বৃষ্টিপাত কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, আমাদের ঘরে বাইরে এসি চালাতে হয়নি, বা আমরা একটা আরামদায়ক সুস্থদায়ক একটা পরিবেশ পেয়েছি। কিন্তু সেই সুস্থদায়ক পরিবেশ কখন পাবো? যখন আমরা গাছের পরিমাণ সঠিকভাবে লাগাবো এবং গাছকে আমরা বাঁচতে সাহায্য করবো। দেখো এরপরে কি আছে, কি করে বন বাঁচানো সম্ভব। দেখো বনাঞ্চলে অনেক সময় আমরা গাছপালা কাটি, অবশ্যই তোমাকে লক্ষ্য রাখতে হবে যে যেসব গাছগুলো কাটছি তার আশেপাশে যেন আমরা আবার গাছ লাগাতে পারি। তাহলে বনাঞ্চলে গাছ কাটা তো বন্ধ করতে হবে, চেষ্টা করা যে লুকিয়ে চুরিয়ে যারা গাছ কাটছে সেসব গাছ কাটা বন্ধ করতে হবে। যদি গাছ কাটা হয় কোনো কারণবশত, তাহলে গাছ সেখানে লাগাতে হবে। গাছ পোতা, নতুন নতুন বনাঞ্চল তৈরি করতে হবে, গাছ তোমাকে লাগাতে হবে এবং বনাঞ্চল তৈরি করতে হবে। যদি বনাঞ্চল তৈরি না করো তাহলে পৃথিবীতে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু বাড়তেই থাকবে, মানুষ কিন্তু সমস্যার মধ্যে পড়বে মরুভূমি সৃষ্টি হলে। তারপরে দেখো চলে আসছি বনে আগুন লাগার সম্ভাবনা কমানো। বনে কোনোভাবেই দেখো যে আগুন যাতে না লাগে তার চেষ্টা করতে হবে, এবং বনাঞ্চলে পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে। পশুচারণ, কারণ গাছপালা লাগাতে গিয়ে দেখা গেল কোনো পশু এসে সেই গাছটাকে তুলে ফেললো বা খেয়ে ফেললো, তাহলে তো সেখানে গাছটা নষ্ট, কাজ দিবে না। তারপরে একই প্রজাতিভুক্ত গাছের চারা লাগানো এবং বনের পরিণত গাছ কেটে সেখানে নতুন গাছ লাগানো, এটাও আমাদের করতে হবে। তাছাড়া বনের মধ্যে যদি কোনো গাছে যদি সংক্রমণ ঘটে তাহলে সেই গাছটার পরিচর্যা করতে হবে। যদি কোনোভাবে পরিচর্যা করে যদি সংক্রমণ কমানো না যায় তাহলে সেই গাছটাকে তুলে ফেলে নতুন গাছ লাগাতে হবে। আমরা প্রাকৃতিকভাবে যদি এই কাজগুলো যদি করি তাহলে কিন্তু আমরা মানব কল্যাণে আমাদের বিভিন্ন যে বনজ সম্পদ সেই সম্পদগুলোকে আমরা বাঁচাতে পারবো এবং সেগুলো আমরা খুব সহজে সংগ্রহ করতে পারবো, এবং আমাদের শারীরিকভাবে যেসব ওষুধগুলো পাচ্ছি সেগুলো আমরা কাজে লাগাতে পারবো। এরকম পশ্চিমবঙ্গে দুটো বনভূমি হচ্ছে, উত্তরবঙ্গের বনভূমি আর সুন্দরবনের ম্যানোগ্রোভস উদ্ভিদের বনভূমি। উত্তরবঙ্গের উঁচু পাহাড়ের ক্ষেত্রে আমরা যাই ৮,০০০ উপরে, সেখানে ডুয়ার্স তরাই অঞ্চলে আমরা বন দেখতে পাই। সেখানে বিভিন্ন নানান পরিবর্তন, মানুষের নানাবিধ কাজের জন্য আমরা এই বনগুলো একটা সংকট তৈরি হয়েছে। দেখো উত্তরবঙ্গের তরাই বা ডুয়ার্স অঞ্চলে আমরা বিভিন্ন ধরনের গাছ দেখতে পাই, শাল, গামার, ওদাল, খয়ের, শিশু, আমলকি, উঁচু পাহাড়ে ঢালে রডোডেন্ড্রন। যদি শীতকালে যদি যাও, রডোডেন্ড্রন এত সুন্দরভাবে ফুটে উঠে দেখতে খুব সুন্দর লাগে, চারদিকে লাল 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 হয়ে যায়। পাইন, বিভিন্ন গাছ আমাদের চোখে পড়ে। প্রায় আজ থেকে ১০০ বছর আগে বিদেশ থেকে ধুপি গাছের চারা এনে উঁচু পাহাড়ের ঢালে ধুপির বন তৈরি করা হয়েছিল। ডুয়ার্স তরায় এরকম গাছ তৈরি করার ফলে সেখানে শাল, সেগুনের বন আমরা প্রচুর পরিমাণ দেখতে পাবো। এইসব বনগুলো মানুষ কেটে ফেলছে কেন? চা বাগানের জন্য। প্রাকৃতিক বনাঞ্চল আজকে অনেকটাই কেটে ফেলা হয়েছে চা গাছ তৈরি করার জন্য। এইসব অঞ্চলে বিভিন্ন ধরনের বুনো মহিষ, চিতাবাঘ, ছোট হরিণ, ছাগল, খরগোশ, এইসব প্রাণীগুলো তো বাস করে। এইসব প্রাণীগুলো কিন্তু বসবাস কিন্তু হারিয়ে যাচ্ছে। দেখো বলছে উত্তরবঙ্গের বনভূমি সংলগ্ন চা বাগানে কিংবা অনেক সময় বনভূমির পার্শ্ববর্তী জনবসতি এলাকায় ঘুরলে আমরা সেখানে কিন্তু চিতাবাঘ হানার কথা দেখতে পাবো, কারণ চিতাবাঘ তার খাবার পাচ্ছে না। কারণ বিভিন্ন যে আসব যে প্রাণীগুলো তারা তো সরে চলে যাচ্ছে, তাহলে চিতাবাঘকে তো খাবার খেতে গেলে বাইরে বেরিয়ে আসতে হবে, তার ফলে মানুষের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। বলছে প্রাকৃতিক খাদ্যের অভাবে চিতাবাঘের খাদ্যাভ্যাস অনেকটাই বদলে গেছে। প্রাকৃতিক খাদ্য যেমন তৃণভোজী প্রাণী, ছোট হরিণ, বুনো ছাগল, খরগোশ, বুনো মোরগ, ময়ূর, খাদ্যাভ্যাসে পরিবর্তন হওয়ার ফলে কি হচ্ছে, এরা জঙ্গলতালে যে গ্রামের যে সীমানা থাকে সেই সীমানা বরাবর সেখানে মানুষের সঙ্গে তাদের প্রতিনিয়ত লড়াই হচ্ছে, এবং এই লড়াই হওয়ার ফলে কি হচ্ছে, হয়তো শ্রমিকরাও মারা যাচ্ছে, শ্রমিক মানে মানুষরা মারা যাচ্ছে, অনেক সময় প্রাণীটাও মারা যাচ্ছে। এই যে চলছে এই অভ্যাসটার ফলে কিন্তু আমাদের দুজনেরই ক্ষতি হচ্ছে। তো অনেক সময় মানুষ কি করে যে বাঘকে ধরবো বলে একটা ফাঁদ তৈরি করে রাখে, মরণ ফাঁদ, তার ফলে সেখানে বাঘ এসে যদি ধরা পড়ে বাঘ মারা যাচ্ছে, অনেক সময় বাঘকে মেরেও ফেলছে। এরকম দেখো বলছে গন্ডারের
বসবাস উপযোগী জঙ্গল বা জলার তৃণভূমি আয়তনে ক্রমশ সংকুচিত হয়ে আসছে। তার ফলে মানুষের বসতি গড়ে উঠছে। উত্তরবঙ্গে একশৃঙ্গ গন্ডারের কিন্তু আজকে অস্তিত্ব বিপন্ন। আজকে একশৃঙ্গ গন্ডার সেরকম ভাবে কিন্তু আমরা পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। কারণটা কেন? এই ভূমিতে বনাঞ্চলগুলো পরিমাণ কমে যাচ্ছে তার জন্য। তারপর দেখো চলে আসি, বন কেটে হাতি যাতায়াতের পথে রেল লাইন চালানো হচ্ছে। আমরা প্রতিনিয়ত শুনতে পাই যে পশ্চিমবঙ্গ থেকে আলিপুরদুয়ারের পথে যেতে, আসামের পথে যেতে প্রচুর হাতি মারা যায়। কেন? কারণ হচ্ছে কি, সেখানে রেল লাইন তৈরি করা হয়ে গেছে এবং জনবসতি গড়ে উঠেছে। হাতিরা যে রাস্তা দিয়ে আসছে সেই রাস্তায় যদি রেল লাইন তৈরি করা হয়, হাতি তো বুঝতে পারবে না, সে তো প্রতিনিয়ত সেই রাস্তা দিয়ে হাঁটবে। তারপরে মানুষ আর হাতির সংঘাত করছে, ট্রেনে কাটা পড়ছে হাতি বা ট্রেনের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। বর্ষার শুরুতে ধরো বিভিন্ন ধরনের আমরা যেসব ফসলগুলো লাগাই, শীতের শুরুতে যেসব ফসলগুলো লাগাই, সেই ফসলগুলো আমরা কি করি, যে হাতি চলাচল জায়গাটা সে সময় লাগানোর চেষ্টা করি। হাতি সে সময় তো সেই জায়গাতে আসবে এবং আসার ফলে হাতির দল সেখানে কিন্তু সেই শস্যগুলোকে কিন্তু ক্ষতি করে। তার ফলে কি হচ্ছে, মানুষের সঙ্গে সংঘাত বাড়ছে। এবার মানুষেরও ক্ষতি হচ্ছে, হাতিরও ক্ষতি হচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে যে শাল সেগুলো অরণ্য দেখি, সেখানে দলমা পাহাড় থেকে হাতিরা নেমে আসে এবং জঙ্গলে ফিরে যায় না, জনবসতিতে অনেক সময় থেকে যায় এবং এই জনবসতিতে থাকার ফলে সেখানে কিন্তু মানুষের সঙ্গে প্রতিনিয়ত তাদের সংঘর্ষ হচ্ছে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে উত্তরবঙ্গের বনভূমি উদ্ভিদ বা প্রাণী প্রজাতি সম্পর্কে একটা ধারণা দাও। তাহলে এবং উত্তরবঙ্গে বনভূমি সংকট সৃষ্টি হচ্ছে কেন বা কারণ কি, হাতির সঙ্গে মানুষের প্রতিনিয়ত সংঘর্ষ হচ্ছে কেন, বা একশৃঙ্গ গন্ডারের আজকে অস্তিত্ব বিপন্ন কেন, এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে উত্তর খুব সহজে। তারপর দেখো চলে আসি ম্যানোগ্রোভস বনভূমি বর্তমান সংকট। দেখো আমাদের পশ্চিম দিকে যদি চলে যাই, পশ্চিমবঙ্গে দক্ষিণ দিকে যদি চলে যাই, সেখানে জোয়ার ভাটা প্লাবিত যে অঞ্চলগুলো থাকে, সেখানে শ্বাসমূল যুক্ত যে উদ্ভিদগুলো থাকে, যেটাকে আমরা নিউম্যানোটোফোর বা বাদাবনের উদ্ভিদ বা আমরা ম্যানোগ্রোভস অরণ্য বলে থাকি, সেসব উদ্ভিদের বেঁচে থাকার জন্য তাদের নানা কৌশল অবলম্বন করতে হয়। এই বাইন, পশুর, কেওড়া, গড়ান প্রভৃতি উদ্ভিদ তার জোয়ারের সময় কি হয়, তাদের অংশগুলো ঢেকে যায়, মাটির সূক্ষ্ম ছিদ্রগুলো কি হয়, কাদায় ঢাকা পড়ার জন্য তাদের শ্বাসকাদ চালানো কষ্টকর হয়ে পড়ে। তো এইসব কষ্টকরের বাঁচার জন্য তাদের শ্বাসমূল বেরিয়ে আসে, মূলের মতো শ্বাসমূল বেরিয়ে থাকে। তো এইসব উদ্ভিদগুলো স্রোতের টানে উপরে না যায়, তার জন্য ঠেসমূল বের হয়, মানে ধরে থাকে। এবং এইসব গাছগুলোকে আমরা যদি খুব ভালো করে যদি যাই, লক্ষ্য করলে দেখতে পাবো যে গর্জন গাছে আমরা দেখতে পাবো। তাছাড়া গর্জন, গড়ান, কাঁকড়া প্রভৃতি উদ্ভিদ বংশ রক্ষার তাগিদে পাকা ফল মাটিতে পড়ার আগে তাদের অঙ্কুরোদ্গম ঘটে যায়, যেটাকে আমরা বলি জরায়ুজ অঙ্কুরোদ্গম। বীজটা মাটিতে পড়ার আগে তাদের অঙ্কুরোদ্গম ঘটে যাবে, কারণ মাটিতে যে বীজটা যে পড়বে, সেই মাটিটা তো লবণাক্ত মাটি, সেই লবণাক্ত মাটি তাদের হবে না, তার জন্য সেটা ঘটছে। শিশু উদ্ভিদ যাতে মাটিতে শক্তভাবে আঁকড়ে থাকবে, বাঁচতে পারে, তারা নিজেদের থেকেই সেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করে ফেলছে। এই ম্যানোগ্রোভ উদ্ভিদের আরেকটি সমস্যা হচ্ছে কি, জোয়ারের জলে সমুদ্রের নোনা জল সরাসরি খাড়ির মধ্যে প্রবেশ করে। 1000 গ্রাম সমুদ্রের জলে প্রায় 33 থেকে 38 গ্রাম লবণ থাকে, যা স্থলভাগের উদ্ভিদরা সহ্য করতে পারে না। কারণ অতিরিক্ত লবণ দেহকলায় প্রবেশ করে তাদের শরীরে বিষ তৈরি হয়ে যাবে। এই বিষ ক্রিয়া সৃষ্টি করে, তার ফলে অধিকাংশ মূল বা পাতার লবণ গ্রন্থি থেকে লবণ বের করে দেওয়ার চেষ্টা করে। এই যখনই হয় না, তখন কি হয়, লবণ কি হয়, পাতা ঝরার মাধ্যমে সেটা বার করতে পারে। তো এই সমস্যাটা তাদের দেখা যায়। তো বর্তমানে পরিবেশের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকার জন্য এবং জলের উচ্চতা ক্রমাগত বাড়ার জন্য জলে লবণের পরিমাণ বাড়ছে, তার ফলে বহু সংখ্যক উদ্ভিদ কমতে শুরু করছে, বিপন্ন হচ্ছে। তার ফলে কি বিপন্ন হচ্ছে, সেখানে বাঘ, খাড়ির কুমির, রিভার টেরাপিন, নদীর যে ছোট ছোট কচ্ছপগুলো থাকে, তাদেরকে বলা হয় এইসব প্রাণীগুলো। তো এইসব প্রাণীগুলোর ফলেই তো আমাদের সমস্যা দেখা দিচ্ছে। দেখো এখানে কিছু আমি টার্মস বললাম, সেই টার্মসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। শ্বাসমূল, ঠেসমূল, জরায়ুজ অঙ্কুরোদ্গম, ঠিক আছে, এগুলো একটু যদি মাথায় রেখে নাও, তাহলে তোমাদের কিন্তু কাজ দিয়ে দিবে। শ্বাসমূল মিন্স নিউম্যানোটোফোর উদ্ভিদ, মানে উদ্ভিদের অবিকর্ষের বিপরীতে মাটির উপরে যখন উঠে আসে এবং শ্বাসকার্য চালানোর জন্য তাদের এই অবস্থানটা গ্রহণ করতে হয়। এবং এখানে কাদা মাটিতে ধরে রাখার জন্য তাদেরকে ঠেসমূল তৈরি হয়। আর জরায়ুজ অঙ্কুরোদ্গম তো আমি বললামই যে অঙ্কুরোদ্গম ঘটছে এক ধরনের, ঠিক আছে, যেটাকে ভিভিপোরাস জার্মিনেশন আমরা পড়ে এসেছি, আশা করি পারবে। এবার দেখো এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে। যদি এই জায়গাগুলো যদি ভালো করে যদি না পড়ো, তাহলে কিন্তু তোমাদের পক্ষে কিন্তু সম্ভব না, ঠিক আছে। এই জায়গাগুলো খুব ভালো করে তোমরা পড়ো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে দিবে। আজ এতটা পর্যন্ত ক্লাস থাকবে, এর পরের দিন পরের অনুযায়ী আলোচনা হবে।